আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। দেখুন, রাজনীতি জিনিসটা আসলে খুব অদ্ভুত, তাই না? আপনি হয়তো ভাবছেন ঝড় থেমে গেছে, ক্ষমতার মসনদ এখন স্থির হয়ে গেছে, অথচ পর্দার আড়ালের গুটি এমনভাবে উল্টে যাচ্ছে যা সাধারণ চোখে আসলে দেখা যাচ্ছে না। আজ আমি আপনাকে এমন কিছু হিসাবের মুখোমুখি করাবো যা রাজনীতি আর কূটনীতির এক ভয়ঙ্কর সত্যকে সামনে নিয়ে আসবে। আমরা কি সত্যিই সবকিছু স্পষ্ট দেখছি, নাকি আমাদের একটা নিখুঁত নাটকের মধ্যে রেখে মূল চালগুলো চালা হচ্ছে? পুরো আলোচনা জুড়ে আমি রাজনৈতিক সমীকরণের এমন কিছু ধোঁয়াশাপূর্ণ জায়গা উন্মোচন করব। আমি মনে করি যা জানার পর আপনার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটাই হয়তো আমূল বদলে যাবে। তাই শেষ পর্যন্ত মন দিয়ে না শুনলে এই বিশাল রাজনৈতিক দাবা খেলার প্রত্যেকটা চালের আসল রহস্যটা আপনার কাছে অধরা থেকে যাবে। সুপ্রিয় দর্শক, আলোচনার গোড়ার দিকে আসা যাক। বর্তমান সময়ে টক শো কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা পত্রপত্রিকায় যে বিষয়গুলো নিয়ে আলোড়ন উঠছে, তার পেছনে একটা বড় নাম কিন্তু আমাদের নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের। অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের যে মেয়াদ, সেই মেয়াদ শেষে নির্বাচনে বিজয়ী নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেওয়ার পর আমরা দেখলাম হঠাৎ করেই কিন্তু ওনাকে কেন্দ্র করে নানামুখী খবর একে একে সামনে আসতে শুরু করলো। কিছুদিন আগেই জাতিসংঘের মহাসচিব পদ নিয়ে আলোচনা হলো, যেটির আবেদন প্রক্রিয়া জুলাইয়ের শেষে বন্ধ হয়ে যাওয়ার পরপরই রটে গেল উনি নাকি ওই পদে যেতেই ইচ্ছুক ছিলেন না। এরপরেই আবার হঠাৎ করে গুঞ্জন উঠানো হলো যে উনি রাষ্ট্রপতির পদের জন্য আলোচনায় আছেন। কিন্তু প্রশ্ন হলো, রাজনীতি থেকে নিজেকে দূরে রাখার বার্তা দেওয়ার পর এই ঘন ঘন গুঞ্জন কি সত্যি কাকতালীয়, নাকি ক্ষমতার যে রাজনীতি, সেই রাজনীতিতে নিজের প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখার একটা চতুর রাজনৈতিক চাপ? সাধারণ মানুষকে কি আসলেই এতটাই সরল ভাবা হয় যে তারা এই ক্ষমতার যে খেলা, সেই খেলাগুলো একদমই বুঝে না? আর বর্তমানে ক্ষমতার মসনদে বসে যারা সরকার চালাচ্ছেন, তাদের দিকে তাকালে আপনি কিন্তু এক জটিল বাস্তবতার চিত্র দেখতে পাবেন। বিএনপি নির্বাচনে বিপুল জয় পেয়ে সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী পদে বসেছেন তারেক রহমান সাহেব। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো বর্ষীয় নেতারা বিভিন্ন মন্ত্রিত্ব সামলাচ্ছেন। কিন্তু ক্ষমতার চেয়ারে 5 বছর বা 10 বছর থাকার কথা মুখে বলা যত সহজ, দেশ চালানো আসলে ততটাই কঠিন। রাজপথের রাজনীতি আর সচিবালয়ে বসে দেশ পরিচালনার সমীকরণ কখনোই কিন্তু এক জিনিস নয়। জিনিসপত্রের আকাশচুম্বী দাম, বিদ্যুতের বিল 3 গুণ বেড়ে যাওয়া, গ্যাসের সংকট আর লাখ লাখ নতুন বেকারের দীর্ঘশ্বাস কিন্তু একটা কঠিন বাস্তবতাকে বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। দেশকে শুধু গালভরা প্রতিশ্রুতি আর ফাইলে সই করে চালানো সম্ভব? একদমই না, সুপ্রিয় দর্শক। আর এখানেই মূল সংকটটা তৈরি হচ্ছে। দেখুন সুপ্রিয় দর্শক, ক্ষমতায় আসার পর অনেক সময়েই দলগুলোর মধ্যে একটা আত্মতুষ্টি চলে আসে। তারা মনে করে ক্ষমতার লাগাম এখন চিরতরে তাদের হাতে, তারা যা ইচ্ছা তা করতে পারবে। কিন্তু আন্তর্জাতিক ভূ রাজনীতি আর কূটনীতির মূল সুরটাই যারা ধরতে পারে না, তারা বিপদে পড়ে সবার আগে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একের পর এক অগোছালো বিবৃতি কিংবা কূটনৈতিক জটিলতা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে, বিভিন্ন আলোচনা হচ্ছে, যেখানে অভিযোগ যে এক ইংরেজি বিবৃতি লিখতে গিয়ে নাকি 11 থেকে 25 বার পর্যন্ত এডিট করতে হচ্ছে। আপনি পাকিস্তান বা চীনের সাথে কতখানি সম্পর্ক বাড়াচ্ছেন বা লন্ডন সফর করছেন, অন্য কোথাও সফর করছেন, সেটা বড় কথা নয়। বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত জায়গায় ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ অক্ষকে এড়িয়ে চলা একদমই অসম্ভব। বিশেষ করে প্রতিবেশী ভারতের সাথে যখন সম্পর্ক কিছুটা শীতল, তখন পেট্রোল, কাঁচামরিচ কিংবা ডিজেলের চাহিদার মতো জরুরি প্রয়োজনে কিন্তু বারবার দিল্লির দ্বারে কড়া নাড়তেই হচ্ছে। আর গঙ্গাপানি চুক্তির মেয়াদ যেখানে সামনে প্রধান বিষয়, সেখানে কেবল নিউ ইয়র্কে বসে বা বেইজিংমুখী হয়ে দিল্লির সাথে দর কষাকষি করা যায় না। মূলত যেটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন, সেই জায়গাতেই সবার আগে নক করতে হয় বা কড়া নাড়তে হয়। কিন্তু আমাদের সরকার কি এমন
বুঝতে পারছে যে তারা দিল্লিকে কোনোভাবেই করা নাড়ছে না। তাহলে কি অদূর ভবিষ্যতে দিল্লি থেকে আমরা যে বিষয়গুলো পাবো আশা করেছিলাম সেই বিষয়গুলো কি বন্ধ হয়ে যাবে, বা এখন পর্যন্ত আমরা যে বিষয়গুলো পাচ্ছি দিল্লির কাছ থেকে সেগুলো কি বন্ধ হয়ে যাবে? আমার মনে হয় বন্ধ না হলেও একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হবে, যেমনটা বর্তমান সময়ে চলছে নানাবিধ সংকট। এবং দিল্লি বা ভারত থেকে যেগুলো আসে সেগুলো যদি পুরোপুরিভাবে একটা চ্যালেঞ্জিং পরিবেশে তৈরি হয় তাহলে এই সংকটটা কিন্তু বাড়তে পারে। আর সংকট বাড়া মানে কি? সংকট বাড়া মানেই হচ্ছে একটা সরকার দেশ পরিচালনা করতে ব্যর্থ। এবং একটা সরকার যখন দেশ পরিচালনা করতে ব্যর্থ হয় তখনই কিন্তু জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। সেই সরকারের প্রতি জনগণের কোনো আস্থা থাকে না। এবং জনগণের আস্থা যখন উঠে যায় একটা সরকারের উপর থেকে, তখন কিন্তু সেই সরকারের নামে মাত্র সরকার থাকে, সেই সরকারের কোনো ভ্যালু থাকে না, সেই সরকারের কোনো ভিত্তি থাকে না। এবং যখন যেভাবে ইচ্ছা এই তাসের ঘর বা এই সরকারকে যদি কেউ একটা আদলা ইট ছুঁড়ে মারে, দেখা যাবে তাসের ঘরের মতো সেই সরকার ভেঙে পড়ে যাচ্ছে। এবং এটাই কিন্তু বর্তমান সময়ে সব থেকে বড় একটা মেটিকুলাস ডিজাইন হিসাবে কোনো একটি পক্ষ কাজে লাগাতে চাচ্ছে। তবে সবচেয়ে বড় চক্রান্তের জায়গাটা হলো আওয়ামী লীগকে রাজনৈতিক ময়দান থেকে পুরোপুরিভাবে একঘরে করে ফেলা। বিএনপির মতো দলগুলো হয়তো আসলে ভেবেছিল আওয়ামী লীগকে পুরোপুরি কোণঠাসা করে ফেললে ফাঁকা মাঠে তারাই একচ্ছত্র রাজত্ব করবে। কিন্তু রাজনীতিতে আসলে কোনো বিশাল রাজনৈতিক শক্তিকে জোর করে মুছে দেওয়ার চেষ্টা করা মানেই হলো নিজের রাজনৈতিক যে ভবিষ্যৎ সেই ভবিষ্যতের নিচেই ডিনামাইট সেট করা। আজ জামাতে ইসলামী সহ যে ইসলামী জোট সংসদে বিশাল বিরোধী শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে, বা অন্য যেসব রাজনৈতিক গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে এবং যেসব উগ্রবাদী বা চরমপন্থী গোষ্ঠী আমরা দেখতে পাচ্ছি, তারা তো দিন শেষে বিএনপির জন্যই সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবে। বিএনপি যে ফাঁদে পা দিয়েছিল আজ তারা কিন্তু বুঝতে পারছে প্রতিপক্ষ শূন্য থাকলে দিন শেষে ফ্রাঙ্কেস্টাইন হয়ে ওঠা গোষ্ঠীগুলো আপনাকেই গিলে খেতে আসবে। এবং বিএনপির জন্য বর্তমান সময়ে এটাও কিন্তু আরেকটা বড় মাথা ব্যথার কারণ। তাহলে কি আওয়ামী লীগ চিরতরে শেষ হয়ে গেল? শেখ হাসিনা কি আর কখনোই ফিরবেন না? আওয়ামী লীগ কি কখনো নির্বাচনে আসতে পারবে না? যারা ভাবছেন যে লাখ লাখ সমর্থক আর ইতিহাস জড়ানো একটা দলকে পুরোপুরিভাবে মুছে দিয়ে দেশে রাজনৈতিক স্থায়িত্ব আনা কোনোভাবে সম্ভব, তারা অন্তত পক্ষে অবাস্তব এক কল্পনার জগতে বাস করছেন বলে মনে হচ্ছে। দর্শক, আন্তর্জাতিক মহল বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও রাশিয়ার যৌথ কৌশলগত ঐক্য এই অঞ্চলে কখনোই কোনো চরমপন্থী বা অনিশ্চিত সরকারের উত্থান বরদাস্ত করবে না। বিশেষ করে ভারত করবে না। তারা চায় একটি ভারসাম্যপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। আর এই ভারসাম্যের তাগিদেই কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলে নতুন এক হিসাব নিকাশ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেটা আমরা খুব ভালো করেই দেখতে পাচ্ছি। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পূর্বাভাসগুলো নিয়ে কিন্তু জোর আলোচনা চলছে। শেখ হাসিনার প্রত্যাবর্তন কিন্তু কোনো অলৌকিক বিষয় নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির পাশার দান উল্টে যাওয়ার পর তা কেবলই এখন সময়ের ব্যাপার হতে যাচ্ছে। এবং এই খেলাধুলার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং চিন্তাধারার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই শেখ হাসিনার প্রত্যাবর্তন। দর্শক, বাতাস কিন্তু ইতিমধ্যেই ঘুরতে শুরু করেছে। পরিস্থিতি বাধ্য করবে এমন এক রাজনৈতিক আপোষে পৌঁছাতে যেখানে একটি নতুন অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? কারণ দেশকে পুরোপুরি অচল অবস্থা এবং অর্থনৈতিক দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচাতে হলে সব পক্ষকে নিয়ে মধ্যবর্তী নির্বাচনের দিকে অবশ্যই যেতেই হবে। এবং তা 2027 সালের মধ্যেই বাজার ও রাজনীতির কঠিন চাপে দৃশ্যমান হয়ে উঠতে পারে। আমরা দেখেছি প্রথম আলোর মতো প্রভাবশালী গণমাধ্যমগুলোর কৌশলগত পরিবর্তন আর একের পর এক 164 ধারার জবানবন্দি দিয়ে আগের প্রশাসনের লোকজনকে ফাঁসানোর যে প্রক্রিয়া নানাভাবে তৈরি হয়েছে, তাও কিন্তু একটা গোপন বার্তা দেয়। সেই বার্তাটা হচ্ছে হাওয়ার গতি বদলাচ্ছে। ক্ষমতার রূপান্তর যখন শুরু হয় তখন সবচেয়ে স্মার্ট চাল চালেন তারাই, যারা আগে ভাগে বাতাসের মোড় যেভাবেই হোক টের পেয়ে যান। এবং পরিস্থিতি দেখে কিন্তু সেটাই মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক, এবার সবকিছু যদি একসাথে গাঁথি তবে কি বলা যায়? রাজনীতি কোনো আবেগ বা স্লোগান দিয়ে আসলে বাঁচে না। রাজনীতি বাঁচে শক্ত বাস্তবতার উপর ভর করে। ক্ষমতার চেয়ারে বসার পরপরই বিএনপি হয়তো ভেবেছিল পথ একদম মসৃণ, কিন্তু অর্থনীতির চরম সংকট, কূটনৈতিক টানাপোড়েন
আর সাবেক অন্তর্বর্তীকালীন প্রশাসনের পেতে রাখা ফাঁদে পা দিয়ে তারা কিন্তু আজ এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে এক পাশে গভীর খাদ, অন্য পাশে জ্বলন্ত আগুন। বলা যায় আটলান্টিক মহাসাগরে ছুঁড়ে ফেলা কোনো মানুষের মতো, যার সামনে ডুবে মরা অথবা গলায় দড়ি বেঁধে ঝুলার বাইরে আর কোনো ধরনের বিকল্প নেই। তাহলে এখন কি করা যায়? এখন উপায় হচ্ছে ওই যে আন্তর্জাতিক কূটনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি, এর পাশাপাশি ভূ রাজনৈতিক চালগুলো মেনে নেওয়া। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি বর্তমান সময়ে যে রাজনীতি চলছে আওয়ামী লীগ দিয়ে, দিল্লি থেকে যে কূটনৈতিক তৎপরতা চলছে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে তৎপরতাগুলো চালানো হচ্ছে, তা কিন্তু অত্যন্ত পজিটিভ ভাবে ওই যে বললাম অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, সেই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ তৈরি করতে শুরু করেছে। যার কারণে শেখ হাসিনা কিন্তু বর্তমান সময়ে দেশে ফেরার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে আছেন। এবং আমার দৃঢ় বিশ্বাস শেখ হাসিনা যেভাবে বলেছেন সেভাবে ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন। এবং তিনি যদি ডিসেম্বরে দেশে ফিরেন তাহলে বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে দেশের আপামর অনেক জনগণ কিন্তু দলমত নির্বিশেষে শেখ হাসিনার পক্ষেই তাদের রায় প্রদান করবে। এখন যদি শেখ হাসিনা দেশে ফেরেন তাহলে মধ্যবর্তী সেই নির্বাচনটা কি আদৌ হবে? দেখুন সুপ্রিয় দর্শক, যেই নির্বাচন নিয়ে নানাবিধ আলোচনা সমালোচনা আছে, যেই নির্বাচন নিয়ে বিতর্ক আছে, সেই নির্বাচন কিন্তু কখনোই টিকে না। সেই নির্বাচনের স্থায়িত্বকালও কিন্তু বেশি দিন টিকে না। এর আগে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হয়েছিল, সেটা হয়নি। কেন হয়নি? কারণ এখানে আন্তর্জাতিক ভূ রাজনীতির নির্দিষ্ট স্বার্থ ছিল। তারা ভেবেছিল যে তারা সেই স্বার্থগুলো আদায় করতে পারবে, কিন্তু এখন বর্তমান পরিস্থিতি তারা বুঝে গেছে যে তাদের নির্দিষ্ট স্বার্থ কোনোভাবেই তারা পাবে না, বরঞ্চ একটি উগ্রবাদ গোষ্ঠী বা একটি চরমপন্থা গোষ্ঠী এমনভাবে এই দেশকে ঘিরে ধরেছে, যার ফলশ্রুতিতে তাদের নানাবিধ সমস্যার সৃষ্টি হবে। এখানে আন্তর্জাতিক পরাশক্তিগুলো বর্তমান সময়ে চাইছে দেশের রাজনৈতিক পরিবেশটা অন্ততপক্ষে স্থিতিশীল করা হোক, এবং সেই সময় অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে তাদের সম্মতি না থাকলেও বর্তমান সময়ে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং সেই রাজনীতির একটা প্রক্রিয়া তারা নিয়ে আসতে পারে একটা মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে। এবং সেই হিসাবে একটা মধ্যবর্তী নির্বাচন, আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতি ফিরে, শেখ হাসিনা যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরেন, তাহলে অবশ্যই হবে। কারণ আওয়ামী লীগ কখনোই কিন্তু ওই বিগত নির্বাচন, ফেব্রুয়ারি নির্বাচনকে মানবে না, এবং তারা এখন পর্যন্ত কিন্তু মানে না। এমনকি তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল সেটাকেও কিন্তু অবৈধ হিসাবে গণনা করে। সেই হিসাবে তারা দেশের রাজনীতিতে প্রবেশ করলে স্বাভাবিকতই দেশের রাজনীতি, নির্বাচন সব বিষয় নিয়ে প্রশ্ন তুলবে এবং দেশের পরিস্থিতি আরো কিন্তু অস্থিতিশীল এবং উত্তপ্ত হবে। তখন আন্তর্জাতিক পরিমণ্ডল অবশ্যই সরকারকে বাধ্য করবে একটি মধ্যবর্তী নির্বাচন দেওয়ার জন্য, এবং সেই মধ্যবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অবশ্যই থাকবে এবং আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে আবারও ক্ষমতায় আসবে। অনেকেই বলতে পারেন যে এটা স্বপ্ন, অলীক কল্পনা, কিন্তু না সুপ্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক কূটনীতি বা লবিং তদবিরের যে ধারা বা সিলসিলা আমরা লক্ষ্য করছি, সেই সিলসিলা অনুযায়ী দেশের ভবিষ্যৎ কিন্তু এমনটাই লক্ষ্য করছে। তবে এমনটা না হওয়ার পেছনে যে যুক্তিটা রয়েছে সেটা হচ্ছে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণ করা। সরকার কঠোর হস্তে যদি সবকিছু দমন করতে পারে, জনগণকে শান্তি প্রদান করতে পারে, স্থিতিশীলতা দেশে আনয়ন করতে পারে, তাহলে হয়তোবা এমন নাও হতে পারে শুধুমাত্র আওয়ামী লীগ তাদের জায়গা থেকে রাজনীতিতে ফিরে আসার জন্য আন্দোলন সংগ্রাম করতে পারে, কিছুদিন পর পর মিছিল করতে পারে, এবং শেখ হাসিনা দেশে ফিরতে চেয়েও হয়তোবা কোনো বাধার কারণে দেশে ফিরতে না পারেন। কিন্তু দেশের যে চলমান পরিস্থিতি, যে সংকটগুলো, এগুলো ভয়াবহ রূপ ধারণ করছে, সেই হিসাবে সেটি হওয়ার কিন্তু এখানে কোনো সুযোগ নেই। সুতরাং আমি মনে করি একটি মধ্যবর্তী নির্বাচন হতে চলেছে এবং এটা সময়ের অপেক্ষা এবং পরিবেশের অপেক্ষা। সেই মধ্যবর্তী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে আবারও কিন্তু এই দেশের ক্ষমতায় আসীন হবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।